আসসালামু আলাইকুম। আমি রাশেদা আরজু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিলসফি ডিপার্টমেন্ট, দনিয়া কলেজ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা দনিয়া কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের সবার জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল জুলাইয়ে। পরিস্থিতি স্বাভাবিক ছিল না বিধায় আমরা জুলাইয়ে ক্লাসটা শুরু করতে পারিনি, কিন্তু সময় তার আপন গতিতে বয়ে চলেছে। আমাদের জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে, সেই জন্য কি করতে হবে? সময়টাকে কাজে লাগাতে হবে। লালনের একটা গান তোমরা শুনেছ যে সময় গেলে সাধন হবে না। তাহলে যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে কি করতে হবে? সময়টাকে কাজে লাগাতে হবে। তোমাদের এইচএসসি এই যে পর্যায়, এই পর্যায়টাকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়। তোমাদের এই এইচএসসির রেজাল্টের উপর নির্ভর করছে তোমরা ভবিষ্যতে কি গবেষণা করবে, না চাকরি করবে, না ব্যবসা করবে, না বাইরে পড়াশোনা করবে, কোথায় যাবে। এটা রেজাল্টের উপর নির্ভর করছে তুমি কি করবে। তো সেই জন্য এই সময়টাকে তোমার কাজে লাগাতে হবে। তুমি হয়তো ভাবতে পারো যে এসএসসিতে আমার রেজাল্ট খারাপ ছিল। এসএসসিতে যাই থাকুক না কেন, ওটা মুখ্য বিষয় নয়, কারণ ওটা পাস্ট, ওটা শেষ হয়ে গেছে। এখন আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য স্থির করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইচএসসিতে তোমার হয়তো মনে হতে পারে যে আমার এসএসসিতে রেজাল্ট ছিল 2 পয়েন্ট সামথিং এরকম ছিল, আমি কি এইচএসসিতে কি জিপিএ 5 পাবো? ইনশাল্লাহ যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই 5 পাবে। সেটা নির্ভর করছে হলো তোমার চেষ্টার উপরে। যারা জিপিএ 5 পায় তারা তোমার মতো স্টুডেন্ট, তাদের 3টা মাথা 4টা হাত এরকম না, তারা তোমার মতো স্টুডেন্ট। তাদের সাথে তোমার পার্থক্য হচ্ছে যে তারা চেষ্টা করে, তুমি চেষ্টা করোনি, সেই জন্য তুমি তোমার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারোনি। তাহলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আমাদের আজকে থেকেই আমরা সিদ্ধান্ত নিই যে চলো যে আমরা আজকে থেকেই পড়াশোনা করব। আমরা যদি পড়াশোনা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। যুক্তিবিদ্যা আমি পড়াবো তোমাদেরকে। যুক্তিবিদ্যা তোমাদের এসএসসি পর্যন্ত যুক্তিবিদ্যা ছিল না। তোমাদেরকে হয়তো কেউ কেউ বলতে পারে যে তুমি কেন যুক্তিবিদ্যা নিয়েছো, যুক্তিবিদ্যা একটা কঠিন সাবজেক্ট। আসলে যুক্তিবিদ্যা কঠিন সাবজেক্ট না, যুক্তিবিদ্যা একটা সহজ সাবজেক্ট। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে চাহিদার স্থিতিস্থাপকতা কি, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি অর্থনীতি পড়বে। অর্থনীতি পড়ে চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে বলবে। যদি তোমাকে বলা হয় ন্যাটো কি, সেক্ষেত্রে তুমি পৌরনীতির দ্বারস্থ হবে। পৌরনীতি পড়বে, তারপরে তুমি বলবে ন্যাটো কি। যদি তোমাকে যুক্তিবিদ্যা সম্পর্কে কিছু বলতে বলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রেও তোমাকে ওই যুক্তিবিদ্যায় পড়তে হবে। তাহলে পড়তেই যখন হবে তখন যুক্তিবিদ্যা নয় কেন? হ্যাঁ, সব সাবজেক্টই যদি তুমি পড়ো তাহলে তোমার কাছে সব সাবজেক্টই সহজ। হ্যাঁ, ছোটবেলার পড়া অ আ ক খ এগুলো আমাদের কাছে এখন সহজ মনে হয়। কেন সহজ মনে হয়? কারণ ওগুলো আমরা পড়েছি। যেটা আমরা পড়বো সেটা আমাদের কাছে সহজ মনে হবে। সেই জন্য কি করতে হবে? পড়তে হবে। আমাদের যে যুক্তিবিদ্যা বিষয়টা আছে, এই বিষয়ে আমরা 4 জন শিক্ষক আছি। আমরা 4 জন শিক্ষক টপিকগুলো ভাগ করে নিব, ভাগ করে আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেব। আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটো পেপারই একসঙ্গে মার্চ করব। এখন আসি আমি আজকের পড়ায়। যুক্তিবিদ্যা সম্পর্কে আমি প্রথমে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব। যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। তিনি তাকে বিশ্বের প্রথম শিক্ষক বলে তিনি খ্যাত ছিলেন, আর তার জন্ম হয়েছে গ্রিসে। এখন আমরা আসি যুক্তিবিদ্যা কি সে সম্পর্কে একটা ধারণা নেই। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটা গ্রিক লোজাইক থেকে এসেছে। লোজাইক শব্দটা লোগোস শব্দের বিশেষণ। বিশেষণ
লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, শব্দ, ভাষা। লোগোস শব্দের অর্থ কি? চিন্তা, শব্দ, ভাষা। তাহলে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। কিন্তু যে কোনো চিন্তাকে আমরা যুক্তিবিদ্যার বিষয়ে বলবো না, যে কোনো এলোমেলো চিন্তাকে আমরা যুক্তিবিদ্যার বিষয় বলবো না। যুক্তিবিদ্যার বিষয় হতে হলে কিরকম হতে হবে? কিরকম চিন্তা হতে হবে? চিন্তা হতে হবে অনুমানমূলক এবং যৌক্তিক। চিন্তা হতে হবে কিরকম? অনুমানমূলক এবং যৌক্তিক। অনুমান কি? অনুমান হচ্ছে জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রচেষ্টা। আমরা দূরে ধোঁয়া দেখে অনুমান করি ওখানে আগুন আছে। আমরা কিন্তু আগুন দেখি না, ধোঁয়া দেখে অনুমান করছি। আমরা জানি যে যদি আগুন থাকে তাহলে সেখানে ধোঁয়া থাকে, সুতরাং আমরা ধোঁয়া দেখে অনুমান করি সেখানে আগুন আছে। এটাই হচ্ছে অনুমান। আমরা আজকে পড়ব পদ কি, শব্দ কি, শব্দের প্রকারভেদ। আসি পদে। পদ কাকে বলে? পদ শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি এসেছে ল্যাটিন টার্মিনাস থেকে। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। টার্ম, ল্যাটিন টার্মিনাস, টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত বা সীমা। মনে করি এটা একটা যুক্তি বাক্য, এটা একটা যুক্তি বাক্য, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এই প্রান্ত দ্বয়ই হচ্ছে পদ। এই প্রান্ত দ্বয়ই হচ্ছে পদ। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার করার যোগ্যতা রাখে বা ব্যবহৃত হয় তাকেই বলা হয় পদ। যেমন চক হয় সাদা। যে শব্দ, চক একটি শব্দ, হ্যাঁ, সাদা একটি শব্দ। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের চক হয় সাদা, এটা একটি যুক্তি বাক্য। চক হয় সাদা, এটা একটি যুক্তি বাক্য। যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। একটি যুক্তি বাক্যে তিনটি অংশ থাকে, একটি উদ্দেশ্য, আরেকটি বিধেয় এবং তৃতীয়টি হচ্ছে সংযোজক। তাহলে একটি যুক্তি বাক্যে কি কি থাকে? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য সম্পর্কে যখন কিছু বলা হয় তাকে বিধেয় বলে। এখানে চক হয় সাদা, এই যুক্তি বাক্যে চক সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং চক হচ্ছে উদ্দেশ্য। চক সম্পর্কে কি বলা হচ্ছে? সাদা বলা হচ্ছে। তাহলে সাদাটা কি? সাদা হচ্ছে বিধেয়। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি চক হয় সাদা কোন যুক্তি বাক্যের, এই চক হয় সাদা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। এখানে চক উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, সাদা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং চক একটি পদ, সাদা একটি পদ। চক একটি পদ, সাদা একটি পদ। যুক্তিবিদগণ পদের সংজ্ঞাকে দুটো অর্থে ব্যবহার করেছেন, একটা ব্যাপক অর্থে আর একটা সংকীর্ণ অর্থে। যে শব্দগুলো ব্যবহার করার যোগ্যতা রাখে সেগুলোকে ব্যাপক অর্থে পদ বলেছেন। যেমন আকাশ, নদী, মানুষ, পাহাড়, এই শব্দগুলো ব্যাপক অর্থে। আবার যদি বলা হয় তেঁতুল হয় টক, এখানে তেঁতুল, টক দুটো শব্দ, দুটো পদ। এই পদ দুটো সংকীর্ণ অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তাকে সংকীর্ণ অর্থে পদ বলা হয়। তাহলে যুক্তিবিদগণ পদের সংজ্ঞাকে দুটো ভাগে
সংজ্ঞায়িত করেছেন। একটা হচ্ছে হলো ব্যাপক অর্থে, আর একটা হচ্ছে হলো সংকীর্ণ অর্থে। এখন আমরা আসি বাক্যে। বাক্য কাকে বলে? বাক্য, সেন্টেন্স, কয়েকটি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করলে তাদের সামগ্রিক রূপটিকে বলা হয় বাক্য। যেমন অপূর্ব ভালো অভিনয় করেন। এখানে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ আছে এবং এটা মনের ভাব প্রকাশ করছে, এটা একটি বাক্য। আবার যদি আমরা বলি নাসিমার গান শুনতে মিষ্টি লাগে, নাসিমা একটি শব্দ, গান শব্দ, শুনতে মিষ্টি লাগে, এগুলো এক একটা শব্দ। এই শব্দগুলো একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করছে, আর এর সামগ্রিক রূপটাকে বলা হয় কি? বাক্য। বাক্য হচ্ছে, এগুলো হচ্ছে ব্যাকরণের বাক্য বা সাধারণ বাক্য। এই বাক্য বিভিন্ন প্রকারের হতে পারে, আদেশ নিষেধমূলক হতে পারে, আনন্দ বেদনামূলক হতে পারে, বিস্ময়মূলক হতে পারে, বিবৃতিমূলক হতে পারে, প্রশ্নবোধকমূলক হতে পারে। তাহলে এগুলো হচ্ছে হলো সাধারণ বাক্য। তাহলে যুক্তিবিদ্যার বাক্য কি? যুক্তি বাক্য কি? যুক্তি বাক্য হচ্ছে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক কোন সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি হচ্ছে হলো যুক্তি বাক্য। যেমন এখানে আছে নাসিমা হয় সুমিষ্ট গায়িকা। নাসিমা একটি পদ, সুমিষ্ট গায়িকা একটি পদ। তাহলে দুটি পদ পেলাম, দুটি পদের মধ্যে স্বীকৃতি হয়, স্বীকৃতি হচ্ছে হয়। তাহলে আবার বলা যায় যে কিছু মানুষ একটি পদ, সৎ একটি পদ, অস্বীকৃতি নয়, অস্বীকৃতি নয়। জ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি হলো যুক্তি বাক্য। তাহলে আমরা সব ধরনের বাক্যকে কিন্তু আমরা যুক্তি বাক্য বলতে পারবো না। যুক্তি বাক্য হবে শুধুমাত্র বিবৃতিমূলক যেগুলো, সেগুলো হচ্ছে যুক্তি বাক্য। যে বাক্যগুলো বিবৃতিমূলক সেগুলো হচ্ছে যুক্তি বাক্য। এখন আমরা আসি শব্দে। শব্দ ইংরেজি হচ্ছে ওয়ার্ড। অর্থযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। অর্থযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। যেমন মা, বই, মই, ক, ল, ম, কলম। এগুলো ক একটি বর্ণ, ল একটি বর্ণ, ম একটি বর্ণ, এগুলি মিলে হয়েছে কি? কলম। তাহলে অর্থযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। এই শব্দকে যোগ্যতার ভিত্তিতে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। পদযোগ্য শব্দ, ক্যাটেগরমেটিক ওয়ার্ড। সহপদযোগ্য শব্দ, সেম ক্যাটেগরমেটিক ওয়ার্ড। পদ নিরপেক্ষ শব্দ, এ ক্যাটেগরমেটিক ওয়ার্ড। পদযোগ্য শব্দ, যে শব্দগুলো পদ হওয়ার যোগ্যতা রাখে, সেটা হচ্ছে পদযোগ্য শব্দ। এই পদযোগ্য কথাটার মধ্যেই এটা সংজ্ঞাটা লুকায়িত আছে, যে যে সমস্ত শব্দ পদ হওয়ার যোগ্যতা রাখে সেগুলোকে বলা হয় পদযোগ্য শব্দ। যেমন চাঁদ, ফুল, সবুজ, আকাশ, সমুদ্র, হ্যাঁ, এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। এটাকে আমরা একটা বাক্যের আকারে দেখি। ফুল হয় লাল। এখানে ফুল একটা শব্দ, পদ, লাল একটা শব্দ এবং পদ। তাহলে এই শব্দগুলো পদ হওয়ার যোগ্যতা আছে, যেগুলোর পদ হওয়ার যোগ্যতা আছে সেটা হচ্ছে পদযোগ্য শব্দ। এরপর আসছে হলো সহপদযোগ্য শব্দ। সহ, সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরা একা একা ব্যবহৃত হতে পারে না, কারো সাহায্য নিয়ে এরা পদ হিসেবে ব্যবহৃত হয়। এই যে শব্দগুলো, এগুলো একা একা ব্যবহৃত হতে পারে না, কারো সাহায্য নিয়ে তারপরে
পদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন টি, র, খানা। হ্যাঁ, শুধু টি বললে আমরা এটাকে পদ হিসেবে ব্যবহার করতে পারবো না, খানা বললে এটাকে পদ হিসেবে ব্যবহার করতে পারবো না। কিন্তু যখন নাকি আমরা বলবো বইটি, বৈঠকখানা, তখন আমরা এটাকে পদ হিসেবে ব্যবহার করতে পারবো। এরা নিজেরা কোনো পদ নয়, কিন্তু পদের অংশ বিশেষ। এরা নিজেরা কোনো পদ নয়, পদের অংশ বিশেষ। আচ্ছা, তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দ, এই শব্দগুলো কখনোই পদ হিসেবে ব্যবহার করা যায় না। পদ নিরপেক্ষ শব্দ কখনোই পদ হিসেবে ব্যবহার করা যায় না। যেমন ছি ছি, মরি মরি, হায় হায়, এগুলো কখনোই পদ হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম। যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তারপরে পেলাম কি? অনুমান সম্পর্কে একটা ধারণা। অনুমান কি? জানা থেকে অজানায় যাওয়ার একটা মানসিক প্রচেষ্টা, সেটা হচ্ছে অনুমান। এরপরে আমরা পেলাম পদ। পদ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার করার যোগ্যতা রাখে বা ব্যবহৃত হয়, তাকেই বলা হয় পদ। এরপরে আসছে কি? শব্দ। অর্থযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। শব্দের প্রকারভেদে পেলাম পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।